রুমিনেন্টের স্টোমাক আর হিউম্যান বডির স্টোমাক এই দুটি কিন্তু ডিফারেন্ট। অর্থাৎ গরু ছাগলের যে স্টোমাক সেখানে 4টি প্রকোষ্ঠ থাকে, বাট মানুষের যে স্টোমাক সেখানে কিন্তু মাত্র 1টি প্রকোষ্ঠ থাকে। তো খাবার সেখানেই জমা হয় এবং সেখানে সাম পোর্শন অফ দি ডাইজেশন হওয়ার পরে সেই খাবারগুলো পরবর্তীতে তোমার মনোমারিক ইউনিটে কনভার্ট কিছুটা হয়, আবার কিছুটা হয় না, কিছুটা আনচেঞ্জও থাকে। যেমন কার্বোহাইড্রেট কথা তুমি যদি চিন্তা করো তাহলে তুমি দেখে পড়ে এসছো যে মুখের ভিতরে এটি চেঞ্জ হয়, তারপরে স্টোমাকের ভিতরে আনচেঞ্জ থাকে। বাট প্রোটিনের কথা যদি চিন্তা করো তাহলে এখানে মনোমার, তারপরে তোমার ডাইমার, অলিগোমার, পলিমার ইত্যাদি তৈরি হয়। আর ফ্যাট যদি বলো তাহলে এটা স্টোমাকে পুরো আনচেঞ্জ থাকে। তো একটা প্রকোষ্ঠ হওয়ার কারণে তো খাবারের বিভিন্ন প্রকারের মেকানিজম যেটি আছে, প্রথমত খাবারের ভিতরে যে সমস্ত ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি আসতেছে এটাকে কিল করার প্রয়োজন পড়ে, যার কারণে তোমার স্টোমাকের গাত্র থেকে গ্যাস্ট্রিক জুস যেটিকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হাইলি কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটি সিক্রেট হয়। এটি যখন সিক্রেট হয় তখন এই সমস্ত অণুজীবগুলো সাধারণত কিলিং হয়ে যায়। আর একটা স্টোমাক হওয়ার কারণে এখানে যেমন এটাকে কিলিং করতে হয়, একই সাথে অন্যান্য মেটাবলিক বা ডাইজেস্টিভ যে সমস্ত অ্যাক্টিভিটি সেটাও চালাতে হয়। But in case of ruminants, সাইড চেঞ্জ হচ্ছে না। স্লাইড চেঞ্জ করলে তো স্লাইড চেঞ্জ হবে নাকি? এত অধৈর্য হওয়ার কিছু নাই তো। লিসুজ্জামান সজীব, আইডি নাম্বার 19। আমি তো স্লাইড এখন চেঞ্জ করিনি বাবা, করি আগে, তারপরে তুমি দেখবা। ওকে, তো যেটা বলছিলাম যে ওদের রুমিনেন্টসের তোমার স্টোমাকে যেখানে তোমার চেম্বার থাকে 4টা, সো একটাতে খাবার সে জমা রাখে, এর পরবর্তীতে সে জাবর কাটে, পরবর্তীতে আরেকটা স্টোমাকে সেটা জমা হয়। ওই স্টোমাকের ভিতরে সাধারণত তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তো থার্ড সোমাসে যখন এটা আসে তখন সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না। থার্ড চেম্বারে সেখানে তোমার এই যে রুমিনেন্টসের শরীরের ভিতরে যে সমস্ত মাইক্রো অর্গানিজমগুলো বসবাস করে তারা সাধারণত তোমার সেলুলেস এনজাইমটা সিক্রেট করে। যেহেতু ফাইবারের ভিতর মেজর পোর্শন থাকে সেলুলোজ, এই সেলুলেস এনজাইমটা যখন তারা সিক্রেট করে তখন এই সেলুলেস এনজাইম দ্বারা সেলুলোজগুলো যে β14 গ্লুকোসিডেস বা β14 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যেটি আছে এই লিঙ্কেজগুলো তখন ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পর এখান থেকে তখন গ্লুকোজগুলো অবমুক্ত হতে থাকে এবং সেগুলো ফোর্থ চেম্বারে এসে জমা হয়। এভাবে এটি ইন্টেস্টাইনে চলে আসে, তারপর গরু সেটাকে বা গরু ছাগল রুমিনেট যারা আছে তখন সেটাকে ইউজ করতে পারে। এবং সাম পোর্শন অফ দিস গ্লুকোজ ইজ ইউজড বাই দিস মাইক্রো অর্গানিজম বিকজ তাদের এনার্জির প্রয়োজন আছে, এবং তারা কিছু নন কার্বোহাইড্রেট সিক্রেট করে। এবং পরবর্তীতে সবকিছু ফোর্থ চেম্বার থেকে যখন এটা ইন্টেস্টাইন হয়ে তখন ব্লাডে চলে আসে, সেল যখন অ্যাবজর্ব করে তখন সেলের ভিতরে তখন এই গ্লুকোনিওজেনেসিস প্রসেসের মাধ্যমে তখন এই নন কার্বোহাইড্রেট যেটি এই মাইক্রো অর্গানিজম কর্তৃক তৈরি হয়েছিল ওই নন কার্বোহাইড্রেটগুলো তখন আবারও কার্বোহাইড্রেটে কনভার্ট হয়ে যায়। সো এই প্রসেসের মাধ্যমে রুমিনেন্টসগুলো সাধারণত ফাইবার থেকে এনার্জি পায়। কিন্তু আমার স্টোমাকে একটি চেম্বার থাকার কারণে এখানে প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড যে সিক্রেট হয় ওই মাইক্রো অর্গানিজম যেগুলো সেগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়ে তার জন্য। কারণ যদি PS2 হয় সেখানে তো মাইক্রো অর্গানিজম বসবাস করতে পারবে না করার কারণে তারা সেলুলেস এনজাইম যেটি সেলুলেস এনজাইম বা β14 গ্লুকোসিডেস এনজাইম যেটি এটু আমাদের শরীরে তখন নেই, আর না থাকার কারণে এই ফাইবারটাকে আমরা হজম করতে পারি না, বিকজ আমাদের প্যানক্রিয়াস থেকে সেলুলেস এনজাইমটা সিক্রেট হয় না। ডায়েটারি ফাইবারের যদি নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ তুমি চিন্তা করো সেক্ষেত্রে কোনো নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ নেই, কিন্তু কথা হচ্ছে এটি আমার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় টু এক্সিড দি এক্সিস ফেসিস, যেটি সাধারণত তোমার প্রোটিন জাতীয় খাবার বেশি খাইলে এটির সাথে স্টমাক থেকে ইন্টেস্টাইন হয়ে তোমার লার্জ ইন্টেস্টাইনে যখন এর ওয়েস্ট প্রোডাক্টটা আসে এটা শরীর থেকে তখন সহজে বের হতে চায় না, আর এটিকে শুধু ফোর্স দিয়ে বের করতে হয়। তাহলে ইউ শুড হ্যাভ সাম ফাইবার, এটা অবশ্যই খাওয়া উচিত। So they are complex carbohydrate are not digested by human. আমি আগে বলেছি কেন এটি ডাইজেস্টেড হতে পারে না সেটা আমরা বলেছি। আর এই ডায়েটারি ফাইবারে যে সমস্ত তোমার কার্বোহাইড্রেট গুলো ইনক্লুডেড আছে তাদের নাম হলো সেলুলোজ, মোস্টলি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, গাম এবং লিগনিন। সো এই সমস্ত কম্পাউন্ড গুলো প্রত্যেকটার ভিতরেই কিন্তু তোমার যে লিঙ্কেজ গুলো আছে β14 গ্লুকোসিডেস লিঙ্কেজ যেটি আছে বা β14 গ্লাইকোসাইডিক লিঙ্কেজ যেটি আছে এই লিঙ্কেজকে ব্রেকডাউন করার জন্য যে এনজাইমটা এই এনজাইমটা আসলে হিউম্যান বডিতে নেই, আর না থাকার কারণে আমরা এই কার্বোহাইড্রেট গুলো থেকে তোমার নিউট্রিয়েন্টস যেটা মনোমারিক ইউনিট গ্লুকোজ এটি আমরা বের করতে পারি না, আর না পারার কারণে আমরা এখান থেকে কোনো প্রকারের এনার্জিও পাই না।
সো হোয়াটস দ্য বেনিফিট? আমরা কিছুটা হলো একটু আলাপ করে ফেলেছি যে প্রিভেন্ট কনস্টিপেশন বাই মেইনটেইনিং দি নরমাল মোটিলিটি অফ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। আমি এখান থেকে যে কথাটা হলো সেটা হলো তোমার কনস্টিপেশন যেটি আছে, এই কনস্টিপেশনটাকে সাধারণত এটি কি করে, এই কনস্টিপেশনটাকে এটি সাধারণত তোমার কন্ট্রোল করে থাকে বা এটিকে সাধারণত রিমুভ করে থাকে শরীর থেকে, যার কারণে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ঠিক মতো কাজ করতে পারে। Elimination of bacterial toxin by absorbing large amount of water and toxin from them. এই গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যদি বেশি পরিমাণে ব্যাকটেরিয়াল টক্সিন, আমি শুধু বলি না যে শুধুমাত্র খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া তোমার শরীরে আসতে পারে, বাট ইউ শুড থিঙ্ক যে তোমার চারিদিকে যে পরিমাণ মাইক্রো অর্গানিজম ঘুরছে, তোমার শ্বাস প্রশ্বাসের ফলে তোমার বাতাস দিয়ে যখন এই বাতাসের সাথে ব্যাকটেরিয়া গুলো যখন তোমার স্টমাকের ফুসফুসের ভিতরে আসতেছে, আর ফুসফুস যে বাতাসটা অক্সিজেন সমৃদ্ধ, সেই বাতাস যখন ব্লাডের সাথে যখন অক্সিজেন মিক্সিং হচ্ছে, আই মিন হিমোগ্লোবিনের সাথে, আর দ্য সেম টাইম ব্লাডের সাথে এই ব্যাকটেরিয়া গুলো কিন্তু শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে। তো ইন কেস অফ দি ডাইজেশন বা মেটাবলিক পয়েন্ট অফ ভিউ থেকে তুমি যদি চিন্তা করো, তাহলে অবশ্যই সেটি ইন্টেস্টাইন বা তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইন এর ভিতরে কিন্তু এটা আছে। আর এর থাকার কারণে তোমার এখানে প্রচুর পরিমাণ যে ব্যাকটেরিয়া গুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলো সাধারণত শরীর থেকে বের করে দেয় এই ফাইবার গুলো কিভাবে, বা অ্যাবজর্বিং লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার এন্ড টক্সিন ফ্রম। তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যে ব্যাকটেরিয়া গুলো বসবাস করে, সো এই ফাইবার গুলো যেহেতু তোমার এটি তোমার স্পঞ্জ লাইক স্ট্রাকচার, ফাইবার লাইক স্ট্রাকচার, যার কারণে সে প্রচুর পরিমাণে তোমার পানি শোষণ করতে পারে, এবং এই পানির সাথে সাধারণত তারা এই টক্সিন গুলো এবং ব্যাকটেরিয়া গুলোকেও তারা শোষণ করে এবং এর সাথে শরীর থেকে বেরও করে দেয়। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট টু এক্সক্রিট ব্যাকটেরিয়া এন্ড টক্সিন ফ্রম দি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট টু দি আউটসাইড অফ দ্য বডি। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ক্যান্সার, অনেক সময় যারা সাধারণত তোমার এই ফাইবার জাতীয় খাবার একেবারেই পছন্দ করে না বা খায় না, সাধারণত তোমার মসলবলি এটা সাধারণত তোমার প্রোটিন বা কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ড করে থাকে, তাদের কিন্তু গাট সেল যেগুলো আছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ভিতরে কিন্তু অনেক দিন পরিমাণে এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট জমার ফলে, এটা যেহেতু তোমার টক্সিক একটা জিনিস বা তোমার কি বলে পচা একটা জিনিস, সো এটি যখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের গাত্রে যখন এটা অনেক দিন পর্যন্ত বিক্রিয়া করতে শুরু করে, সেখানে ক্ষত হতে পারে, ক্ষত থেকে গ্যাংগ্রিন হতে পারে, সেখান থেকে পরবর্তীতে ক্যান্সার হয়ে যেতে পারে। সো যদি তুমি নিয়মিতভাবে ফাইবার খাও তাহলে এই সমস্ত ঘটনা ঘটবে না, বিকজ ইট ইজ ওয়েস্ট প্রোডাক্ট গুলো শরীর থেকে সহজেই বের হয়ে যাবে। Improve glucose tolerance by diminishing glucose absorption from the intestine, as like as the এটা যেভাবে যে মেকানিজমের মাধ্যমে করে, এটাও ঠিক ওই একই মেকানিজমের মাধ্যমে গ্লুকোজ গুলোকে ইন্টেস্টাইন থেকে অ্যাবসর্ব করে থাকে। এটা একটা সুবিধা হলো যে সমস্ত পেশেন্টের ডায়াবেটিক্স সমস্যা আছে, তাদের প্রচুর পরিমাণ ফাইবার খায়, তাহলে ইন্টেস্টাইনে যে গ্লুকোজটা আছে যেটা সাথে ব্লাড থেকে সেলের ভিতরে প্রবেশ করতে পারছে না, তাহলে সাম পোর্শন অফ দিস ফাইবার ক্যান অ্যাবসর্ব দিস টাইপস অফ এক্সেসিভ গ্লুকোজ ফ্রম দি ইন্টেস্টাইন এন্ড ইট ক্যান এক্সক্রিটেড থ্রু দি ফেসিস। এটি শরীরের ফেসিসের মাধ্যমে শরীর থেকে এক্সেসিভ অ্যামাউন্টের গ্লুকোজ কিন্তু বের হয়ে যায়। আমরা সাধারণত জানি যে গ্লুকোজ সাধারণত ইউরিনের মধ্যে পাস করে ইন কেস অফ দি ডায়াবেটিক পেশেন্ট, বাট ইট ইজ ভেরি হার্মফুল বিকজ যে কিডনির ভিতরে যেটা সিপ সিস্টেম আছে, সাকনি সিস্টেম আছে, এই সাকনিতে যখন গ্লুকোজ বেশি পরিমাণে আটকা পড়ে যায়, তখন যে সাকনির যে ক্যাপাবিলিটি বা সাকনির যে সেভিং ক্যাপাবিলিটি পারফরমেন্স, এটি কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে, আর এটি কমে যেতে থাকলে এটা আসলে কিডনি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। সো কিডনি দিয়ে পাস করে ইউরিন দিয়ে পাস করা গ্লুকোজ এটা খুবই খারাপ। সো ফর দিস রিজন দি ডায়াবেটিক পার্সেন্টস আর সাজেস্টেড টু হ্যাভ many more and more amount of this fiber to absorb this glucose from the intestine, as it can excreted from the body through the feces, not by the urine. Reduce plasma cholesterol level. Cholesterol is a notorious thing. It is produced in your body under the skin to produce some vitamin D3 and D4. It is the precursor of vitamin D. But if you consume this cholesterol from external source of the body, then it may be harmful because it is fat-like substance and it may be deposited in the vein of your blood. And if it is deposited in the coronary artery of your heart and brain, then the atherosclerosis may be happened, and it tends to have the maximum risk for the cardiac infarction and myocardial infarction, and sometimes of heart attack, stroke, etc. আর এই জন্য আসলে বাইরে থেকে কোলেস্টেরল রিচ যে সমস্ত খাবার আছে, সেই সমস্ত খাবারগুলো আসলে কি বাদ দেওয়া উচিত। তারপরেও যখন আমরা খাই, তখন এই একই সিস্টেমের মাধ্যমে এই ফাইবারগুলো সাধারণত ইন্টেস্টাইন থেকে অ্যাজ লাইক অ্যাজ দি ব্যাকটেরিয়াল টক্সিন, গ্লুকোজ, it also absorbs this excessive cholesterol from the intestine. So it is very beneficial. যার কারণে খাবার যখন খাও তখন you should think
যে আসলে খাবারটা ঢুকাচ্ছে ঠিকই শরীরের ভিতরে, এর ওয়েস্ট প্রোডাক্ট আমার শরীর থেকে বের করা উচিত। কিন্তু প্রোটিন জাতীয় খাবার তুমি বেশি পরিমাণ খাইলে আই এম শিওর তুমি প্রতিদিন যে তোমার বাথরুম যে ইয়াটা ক্যাপাবিলিটিটা বা বাথরুম দ্য টেন্ডেন্সিটা এটা কিন্তু থাকবে না। সো ইট ইজ কল্ড কনস্টিপেশন। সো ইউ শুড থিঙ্ক যে তুমি প্রোটিনিস খাবার খাও ঠিক আছে, মাছ গোস্ত ডিম খাও ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এর সাথে সাথে তোমার একদম মানে 50% বলা হচ্ছে এই 50% তোমার ভেজিটেবলস খাওয়া উচিত, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস না হইলেও অন্তত 1/4 যেন হয়, সেটা একটা অবশ্যই খেয়াল করা উচিত। আর একই সাথে তোমার ফাইবারের যে সমস্ত খাবারগুলো আছে, ফুডগুলো আছে, এগুলো শুধু ফাইবার নয়, তোমাকে কিন্তু ভিটামিনস মিনারেলসও কিন্তু সাপ্লাই করে। যার কারণে in the point of view of the metabolic perception, you should take the more and more amount of this fiber. তো এই বললো ছিল তোমার বেনিফিশিয়াল অ্যাডভান্টেজেস অফ দি ফাইবার। তবে কিছু অ্যাডভার্সিভ ইফেক্ট অবশ্যই আছে। দি হার্মফুল ইফেক্টস খুবই কম, যারা খুবই বেশি পরিমাণ খায় তাদের শরীরে অনেক সময় সমস্যা দেখা যায়, বিকজ যেহেতু এটিকে তুমি হজমই করতে পারছো না, অ্যাজ ইউ ক্যান্ট ডাইজেস্ট ইট, সো ইফ ইউ কনজিউম মোর অ্যান্ড মোর, টোটাল ডিশটাই তুমি ফাইবার দিয়ে ভরাই দিলা। এখন কথা হচ্ছে যে এটাকে হজম তুমি করতে তো পারবে না ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে যে ইনসেস্টাইনের ভিতরে যখন এটা আসবে সেই ক্ষেত্রে লার্জ ইনসেস্টাইন যার আগে যদি তোমার ফরেন প্রোডাক্ট বা একটা মানে কি বলে অপ্রয়োজনীয় প্রোডাক্ট হিসেবে শরীর এটাকে কাউন্ট করার পরে যদি তোমার ফ্ল্যাটুলেন্স শুরু হয়ে যায়, তো অনেক সময় কিন্তু ভমিটিংও হতে পারে, লুজ মোশনও হয়ে যেতে পারে। তো সেই দিক দিয়ে আসলে খুব বেশি পরিমাণ যদি খাও, কনজাম করো, সেক্ষেত্রে হয়তো সমস্যা হবে। এই যে বলা হচ্ছে একটা ব্যালেন্স ডায়েটের একটা প্লেটের অর্ধেক পরিমাণ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটা থাকা উচিত। তো ফাইবারের ক্ষেত্রে সেই রকম, তুমি 4 ভাগের 1 ভাগ ফাইবার খাও, যতটুকু খাবার খাচ্ছ। যদি 1 কেজি খাবার খাও তাহলে 250 গ্রাম ফাইবার খাও, ঠিক আছে না? So digestion and absorption of protein is adversely affected. এটা affected হতে পারে। Intestinal absorption of certain minerals is decreased. ফাইবার খুব বেশি পরিমাণে কেউ খায়, সেটা ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়ামের যে অ্যাবজর্পশন এটি কিন্তু কমে যেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে তোমার অ্যান্টাগনিস্টিক একটা ইফেক্ট আছে টু দি ভিটামিন ডি। ভিটামিন ডি যে অ্যাকশন, তার সাথে কিন্তু ফাইবার কম্পিটিশনে আসতে পারে, বিকজ ক্যালসিয়াম এবং ফসফরাসকে অ্যাবজর্ব করার জন্য কিন্তু ভিটামিন ডি প্রয়োজন। আবার একই সাথে ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্পশন কিন্তু ফাইবার একটা ডিক্রিজ করে দিচ্ছে। সেক্ষেত্রে যেহেতু ডিক্রিজ হচ্ছে, তার মানে সে ভিটামিন ডির যে অ্যাকশন সেটাকে কিন্তু অনেকটাই সে করতেছে, প্রহিবিট করতেছে। Intestinal bacteria ferment some fibers, causing food poisoning. ব্যাকটেরিয়ার ভিতরে যে সেলুলোজ এনজাইম থাকতেও পারে, এটা তোমার ডাইজেশন করতেছে না, কিন্তু ফার্মেন্টস করতেছে। আমরা জানি যে সাধারণত তোমার পচানোর জন্য যে সমস্ত কম্পাউন্ডকে আমরা সাধারণত পচিয়ে থাকি বা তোমার ফার্মেন্ট করে থাকি, এই সমস্ত কাজে সাধারণত ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়ে থাকে। বিকজ যে বায়োগ্যাস প্ল্যান্ট যাই বলো না কেন, এভরিহোয়ার, তারপর তোমার কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট এটসেট্রা যে প্রডিউস করা হয়, এখানে কিন্তু ব্যাকটেরিয়া সহ অন্যান্য মাইক্রো অর্গানিজমস কিন্তু ব্যবহার করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো ব্যাকটেরিয়া। জমিতে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেগুলো হিউম্যান বা অ্যানিম্যাল বডি বা তোমার প্ল্যান্টের রেসিডিউকে সাধারণত তোমার ডিকম্পোজ করতে সাহায্য করে। তো এই সমস্ত ব্যাকটেরিয়া তোমার ইন্টেস্টাইনে যেহেতু বসবাস করে, কিভাবে যায় সেটা আমি বলেছি অলরেডি। তোমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা চলে যাচ্ছে শরীরের ভিতরে, বা তোমার স্কিনের ভিতর দিয়েও প্রবেশ করতেছে কিছুটা, আমার চোখ কানের ভিতর দিয়ে কিছুটা প্রবেশ করতেছে। এনিওয়ে, তো এই যে ব্যাকটেরিয়া গুলো তোমার ইন্টেস্টাইনের ভিতরে বসবাস করতেছে, তো খাবার যখন তো স্টমাক থেকে ইন্টেস্টাইনে আসছে, তো ইন্টেস্টাইনের ভিতরে সাধারণত ম্যাক্সিমাম ডাইজেশনটা ঘটে। তো সে অবস্থায় যদি ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া গুলো সাম পোর্শন অফ দ্যাট লাইক অফ ডিকম্পোজিশন টাইপের যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো আছে, ডিকম্পোজিং ব্যাকটেরিয়া যেগুলো আছে, এই সমস্ত ব্যাকটেরিয়া যদি ফাইবারের উপরে অ্যাকশন করে, তাহলে যেহেতু ম্যালটোজ থেকে তোমার ওয়াইন বা সামথিং কম্পাউন্ড তৈরি করা হয় বাই ফার্মেন্টেশন, সো হোয়াই নট ফাইবার ইজ ফার্মেন্টেড হয়ে যেতে পারে, বাট ইট ইজ নট ফেভারেবল ফর ইয়োর নিউট্রিশন পার্সপেক্ট ভিউ থেকে তোমার শরীরের জন্য উপকারী নয়, এটা প্রয়োজনীয় নয়। তো এটা যদি হয় তাহলে ফুড পয়জনিং হয়ে যেতে পারে, এবং ফ্ল্যাটুলেন্স, যেটি পেটের মধ্যে হয়তো 71 সালে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। সো এই সমস্ত সমস্যা কিন্তু এখানে হতে পারে যদি তুমি এক্সেসিভ অ্যামাউন্টের তুমি যদি ফাইবার যদি খেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেম গুলো দেখা যাবে। তবে অবশ্যই তুমি যদি একটা ডিশের 4 ভাগের 1 ভাগ ফাইবার খাও, ফাইবার রিচ খাবার গুলো খাও, সেক্ষেত্রে কোনো প্রকারের প্রবলেম তোমার দেখা যাবে না। এটা কোথায় পাওয়া যায় সেটা আমরা ভালো করে বুঝি। ফাইবার মানে বুঝতেছো, এটা হলো তোমার ফাইবার মানে আঁশ জাতীয় যে সমস্ত খাবার আছে, অর্থাৎ এটা কোনো এনিম্যালে পাওয়া যাবে না,
এটা অবশ্যই প্ল্যান্ট প্রোডাক্টে এটা পাওয়া যাবে। রাইস ব্র্যান এবং লিগুমস, রাইস ব্র্যান্স এন্ড লিগুমস এখানে লেখা আছে। আসলে লিগুমস বলতে কোনটা বোঝায়? তুমি যে ডাল খাও সেটা না, এই ডালের উপরে যে কভারটা থাকে আমরা সাধারণত এটা খাই না, এটা সাধারণত আমরা খাই না। ডালের উপরে যে কভারটা থাকে সেই কভারের ভিতরে থাকে ফাইবার। বিশেষ করে মাসকলাইয়ের রুটি যারা খাইছে, এই মাসকলাইয়ের রুটি যখন তৈরি করা হয় তখন উপরে যে কভারটা যেটা, এই কভারটা কিন্তু একসাথেই পিষা হয়, ঠিক আছে? কিন্তু মাসকলাইয়ের ডাল দিয়ে যারা তোমার কি বলে বড়ি তৈরি করেছে, কুমড়ো বড়ি যেটাকে বলা হয়, এটা যারা খাইছে তারা কিন্তু আমার ফাইবারটা পাবে না। কিন্তু কথা হচ্ছে আবার যারা ডাল খায় তারাও কিন্তু পাবে না। রাইস ব্র্যান, আমরা যে পলিশড রাইসটা খাই, এই উপরে যে ব্র্যানটা ছিল যেটা সাধারণত তেল তৈরি করা হয়, রাইস ব্র্যান অয়েল বলা হয়, ওই রাইস ব্র্যানের ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার ছিল। কিন্তু আমরা পলিশড চাল খাই বলে ওই ভাতের ভিতরে আমরা এটা পাই। আবার গমের কথা তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি যে আমরা যে গমের আটাটা খাই, এটা কিন্তু 2-3 গ্রেড রিফাইন হওয়ার পরে বাজারে আসে। তাহলে হাউ ক্যান ইউ থিঙ্ক যে 1 কেজি গমের দাম যেখানে হলো তোমার 25 থেকে 28 টাকা, সেখানে 1 কেজি একটা কনজিউমার প্রাইস করে 30 টাকা হবে এবং প্যাকেট চার্জ সব, তাহলে ইন্ডাস্ট্রি চলে কি করে? আমি কি বোঝাতে পারতেছি? 1 কেজি গমের দাম যেখানে 25 টাকা, সেখানে 1 কেজি আটার দাম হলো 30 টাকা এবং কনজিউমার প্রাইস এটা হলো রিটেইলার প্রাইস, তাহলে অবশ্যই এটা ডিলার প্রাইস আরো কম আছে। তাহলে আমার প্রশ্ন হলো 1 কেজি আটাই তো তোমাকে দেয়, তাহলে এই গম থেকে যদি 1 কেজি গম থেকে 1 কেজি বেশি আটা হবে না, তাহলে এটা দেয় কি করে? অর্থাৎ আমরা যে আটাটা খাই এটা অনেক রিফাইন্ড প্রকৃতির আটা, এখান থেকে অনেক প্রকারের প্রোডাক্ট বের হয়ে চলে যায়। বাট ইফ ইউ ওয়ান্ট টু বাই দি হোল গ্রেন হুইট, যেটার কালার হলো লাল আটা, তুমি কিনতে গেলে অবশ্যই সেটাকে 40 টাকার উপরে কেজি দিয়ে তোমাকে কিনতে হবে। কারণ হলো ওটা সে কোনো কিছুই ফেলে দিতে পারেনি, বাইর করতে পারেনি, ওই ব্র্যান্ড থেকে শুরু করে এভরিথিং তোমাকে দিতে হয়েছে প্যাকেটের ভিতরে। যদিও কোনো ফাঁকি বেশি থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে তারপরে এটির দাম তখন 40 টাকা হয়ে যাবে, 40 থেকে 45 টাকা কেজি হয়ে যাবে হোল গ্রেন হুইট সেটা। এনিওয়ে, তো ওদিকে অত কষ্ট করার দরকার নাই। উই হ্যাভ এনাফ ফ্রুটস, ভেজিটেবল, সিজনাল ফ্রুটস, ভেজিটেবলস, এটসেট্রা। এই সিজনে তো ভেজিটেবলস এর শেষ নাই, প্রচুর ভেজিটেবলস। বিশেষ করে লিফি ভেজিটেবলস বলতে যেটাকে বোঝায় পালং শাক, পুঁই শাক, তারপরে তোমার পাট শাক, তারপরে তোমার বাঁধাকপি, তারপরে মূলা শাক, এটসেট্রা, এই টাইপের যেগুলো আছে, প্রচুর পরিমাণ শীতের সিজনে এই সমস্ত ভেজিটেবলস গুলো বাজারে পাওয়া যায়। হ্যাঁ, এছাড়া যে লাল শাক এবং পাট শাক এটা সারা বছরই সাধারণত আমাদের দেশে পাওয়া যায়। সো in your diet dish you can take this easily. So this is are the source of the dietary fiber. তো এই হলো আমার ডায়েটারি ফাইবার সম্পর্কে কথা। এখন খাবার সময় কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আমাদের শরীরে চলে আসে। অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর অর্থাৎ যেগুলো তোমার নিউট্রিশনকে বা নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করতে, শোষণ করতে অনেকাংশে বাধা প্রদান করে, সেই সমস্ত ফ্যাক্টরগুলোকে আমরা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর বলে থাকি। দি প্রেজেন্স অফ এন্ডোজেনাস অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস within plant foodstuffs is believed to be largest single factor limiting their use within compound. অর্থাৎ প্রোডাক্টের ভিতরে এমন কিছু কম্পাউন্ড থাকে যে সমস্ত কম্পাউন্ড তোমার নিউট্রিশনকে শোষণ করতে শরীরের জন্য, অ্যাভেলেবল করতে শরীরের জন্য অনেক সময় বাধা প্রদান করে থাকে, এদেরকে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর বলা হয়। যেমন ফাইটল একটা কম্পাউন্ড যেটির সঙ্গে গ্রিন লিফি ভেজিটেবলস এর ভিতরে থাকে, বিশেষ গ্রিন ভেজিটেবলস এর সেগুলোর মধ্যে থাকে সবুজ শাকসবজি, ফাইটিক অ্যাসিড, ফাইটল ইত্যাদি নামে থাকে না। তো এই সমস্ত অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর, আমি যখন একটা পুঁই শাক খাচ্ছি, সবুজ পুঁই শাক বা পালং শাক, তখন এই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরটা ওর মাধ্যমে আমার শরীরে চলে আসতেছে। এখন প্রশ্ন হলো এখান থেকে আমি ফাইবার পাবো, কার্বোহাইড্রেট সাম পোর্শন পাবো, এছাড়া ভিটামিনস এন্ড মিনারেলস পাবো, ভিটামিনস মিনারেলস পাবো। এখন প্রশ্ন হলো যে এই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকার কারণে, ফাইটল থাকার কারণে, এটি সাধারণত তোমার ফ্যাটি অ্যাসিড টাইপের যে সমস্ত কম্পাউন্ড গুলো আছে, এই সমস্ত কম্পাউন্ড গুলোকে সে তখন অ্যাবজর্ব করতে তখন বাধা দিবে। এদিকে বলা হয় অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। খাবারে খুবই অল্প পরিমাণে থাকে, বাট কোনো কোনো খাবারে বেশি পরিমাণে থাকে, আর কোনোটাতে কম পরিমাণে থাকে, এবং কোনোটাতে খুবই ট্রেস অ্যামাউন্টে থাকে যেটা আসলে নেগলিজিবল কিন্তু থাকে। The following figures summarize the major groups of the attention factor present in plant food products. So usually এটা দেখা যাচ্ছে plant food product সাধারণত এটা থাকে, অ্যানিমেলে এটি থাকে না।
আমরা কিছু নাম দেখে নিই, যেমন প্রোটিনের ভিতরে প্রোটিয়াস ইনহিবিটরস থাকে, তাই হেমাগ্লুটিনিনস থাকে। অনেক সময় পরীক্ষায় কিন্তু 2-3টা নাম থাকে, 2-3টা নাম চাওয়া হয় যে হোয়াট ইজ দ্য অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস এন্ড লিস্ট, বা অথবা নেম 1 or 2 উইথ ইটস মেকানিজম। যেমন এখানে বলতেছে যে প্রোটিয়াস ইনহিবিটরস এন্ড হেমাগ্লুটিনিন, এটা হলো তোমার প্রোটিন জাতীয় যে সমস্ত খাবার আমরা খেয়ে থাকি, এই সমস্ত খাবারের ভিতরে, যেমন পালস, ডাল জাতীয় খাবার আমরা যখন খেয়ে থাকি তখন প্রচুর পরিমাণ সেখান থেকে কিন্তু প্রোটিন পাই। কিন্তু এই প্রোটিনকে শোষণ করতে সাম পোর্শন অফ দিস গ্লুটেনিন যদি থাকে ডালের ভিতরে, তাহলে এই কম্পাউন্ডটা এই প্রোটিনটাকে শোষণ করতে কিছুটা হলেও বাধা প্রদান করবে। 100% যে করবে এমন না, তবে কিছুটা হলেও বাধা প্রদান করবে। গ্লাইকোসাইডস, কিছু গ্লাইকোসাইডস আছে, ন্যাচারাল গ্লাইকোসাইডস, তোমরা ফার্স্টে সেকেন্ড সেমিস্টারের নাম শুনে এসছো, কিছু গ্লাইকোসাইডস আছে। এই সমস্ত গ্লাইকোসাইডস কে সাধারণত বাধা প্রদান করে থাকে এই সমস্ত কম্পাউন্ড গুলো, গয়টারজেন্স, সায়ানোজেন্স, সেপোনেন্স, এস্ট্রোজেন্স। এই সমস্ত কম্পাউন্ড গুলো অনেক প্রকারের খাবার ভিতরে থাকে। আর যে সমস্ত খাবারে এই কম্পাউন্ড গুলো থাকে, তবে সবগুলোতে থাকে না, কিছু কিছু জায়গাতে থাকে। তো সেই সমস্ত খাবার খেলে ন্যাচারাল অকারিং যে সমস্ত গ্লাইকোসাইডস গুলো আছে, এই সমস্ত গ্লাইকোসাইডস গুলো সাধারণত শোষণ হতে অনেক সময় বাধা প্রদান করে। ফেনলস জাতীয় কিছু কম্পাউন্ড আছে, যে সাধারণত এটা হলো তোমার অ্যালকোহলিক কম্পাউন্ড, যেটি অ্যালকোহলিক বলতে আমি সেই অ্যালকোহলকে বোঝাচ্ছি না, এটা হলো তোমার গ্লিসারল টাইপের যে সমস্ত কম্পাউন্ড গুলো আছে, গ্লিসারল টাইপের, যেটা ফ্যাটি অ্যাসিড, সাধারণত তোমার ফ্যাটি অ্যাসিড তৈরি হয় ফ্যাট থেকে। বাই দিস টাইম গ্লিসারল জাতীয় অ্যালকোহলিক কিছু কম্পাউন্ড তৈরি, যাকে ফেনলস বলা হয়। এই সমস্ত কম্পাউন্ড গুলো কিন্তু নিউট্রিশনাল পয়েন্টস অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, বিকজ কোলেস্ট্রলের কথা চিন্তা করো, তাতেও ফেনল গ্রুপ আছে। তুমি যদি ক্যারোটিনের কথা চিন্তা করো, বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ওর ভিতরেও কিন্তু ফেনলস গ্রুপ আছে, হাইড্রক্সিল গ্রুপ আছে। তো এই সমস্ত কম্পাউন্ড গুলোর সাথে গসিপল এবং ট্যানিনস, এরা সাধারণত তোমার এই ফেনলস জাতীয় কম্পাউন্ড গুলোকে অ্যাবজর্ব করতে, শোষণ করতে সাধারণত বাধা দেয়। আরো কিছু কম্পাউন্ড আছে যেগুলোর মোট বা বিভিন্ন কম্পাউন্ড যেগুলো আছে, সেগুলোর আসলে কোথায় এটি বাধা প্রদান করে এটা যদিও এখনো অতটা জানা যায়নি, কিন্তু কথা হচ্ছে নাম দেখে বোঝা যায় যে এরা কোথায় বাধা। যেমন ধরো টক্সিক অ্যামাইনো অ্যাসিডস, অ্যান্টি মিনারেলস, অ্যান্টি ভিটামিনস, অ্যান্টি এনজাইম, ব্লাড অ্যালার্জেন্স এন্ড মাইক্রোবিয়াল বা প্ল্যান্ট কার্সিনোজেন্স। কিন্তু কথা হচ্ছে তোমাকে যখন অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরের নাম চাওয়া হবে, তখন তুমি এগুলো লিখলে কিন্তু দিস ইজ আ ব্রড স্পেকট্রাম, এটা গ্রুপ নেম। টক্সিক অ্যামাইনো অ্যাসিড নামটা তো তুমি জানো না। তারপর অ্যান্টি মিনারেলস, অ্যান্টি ভিটামিনস, তুমি কিন্তু নাম জানো না এগুলো। অ্যান্টি ভিটামিনস কোনটা, অ্যান্টি মিনারেলস কোনটা, তোমার যখন এক্সাম্পল চাওয়া হবে তখন ইউ শুড রাইট এইগুলো, এই যে 8টা আছে, এই 8টার ভিতর থেকে তোমার নাম কিন্তু ইনলিস্ট করা হচ্ছে। সো দিস আর দি অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। এটা কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলাপ করি। আসলে এটি বিভিন্ন ভাবে তৈরি হয়ে থাকে সাধারণত শরীরের ভিতরে। কিছু আছে ইন্টেনশনালি তৈরি করে, কিছু আছে তোমার ন্যাচারালি প্রডিউস হয়। ইন্টেনশনাল অ্যাডিটিভস কিছু আছে অসাধু ব্যবসায়িক, বা কিছু আছে তোমার বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের স্নায়ুযুদ্ধ থাকে, বা বিভিন্ন দেশের ক্ষতি করতে চায়, জাতিকে পঙ্গু করে দিতে চায়। সে সমস্ত দেশে সাধারণত তোমার যে সমস্ত ফুড গুলো তারা আমদানি করে, এই সমস্ত ফুডের ইন্টেনশনালি সাধারণত এগুলো অ্যাড করে দেওয়া হয়। যখন এগুলো অ্যাড করে দেওয়া হয়, তখন সাধারণত তোমার এই সমস্ত খাবারগুলো যখন মানুষেরা খায়, তখন তাদের শরীরের ভিতরে এই সমস্ত অ্যান্টি-নিউট্রিশনাল ফ্যাক্টরগুলো ঢুকে যায়। বিশেষ করে ড্রাগসের কথা তুমি যদি চিন্তা করো, ঔষধপত্রের তো একটা দেশ আরেকটা দেশে প্রচুর পরিমাণে তোমার এটা করে, আমদানি রপ্তানি করে। বাংলাদেশে তো প্রচুর পরিমাণে ঔষধ সাধারণত বিদেশে রপ্তানি করে থাকে। এখন বাংলাদেশের কেউ যদি ইন্টেনশনালি তার ভিতরে যদি এই সমস্ত কম্পাউন্ড গুলো প্রবেশ করে দেয়, যেমন নাম অ্যান্টিবায়োটিক্স, তারপরে সালফোনামাইডস, তারপরে ইত্যাদি যে সমস্ত ড্রাগস গুলো আছে, এই থেরাপিউটিক ড্রাগস যেগুলো আছে, এই থেরাপিউটিক ড্রাগস এর ভিতরে অনেক সময় এই সমস্ত কম্পাউন্ড গুলোকে অ্যান্টি নিউট্রিশন ফ্যাক্টর হিসেবে যোগ করে দেয়। এর যখন মানুষ ওষুধটা খায়, তখন ওই কম্পাউন্ডের পাশাপাশি অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর গুলো শরীরের ভিতরে চলে যায়। যখন চলে যায়, তখন এই নিউট্রিশন গুলোকে শোষণ করতে, মেটাবলিজম করতে তখন বাধা প্রদান করে। গ্রোথ প্রমোটেন্টস তো সাধারণত এটা তো আমরা ব্যবহার করেই থাকি, ইজিলি এটা ব্যবহার করি। আমাদের কাছে এটা জলের মতো একটা জিনিস, মানে কোনো প্রকার মাথার মধ্যে কোনো চিন্তাই আসে না যে গ্রোথ প্রমোটার্স বা গ্রোথ যে সমস্ত ইনহেন্সার আমরা সাধারণত তোমার ফসলের জমিতে ব্যবহার করে থাকি, এটা যে হেলথ হ্যাজার্ড কত হতে পারে এটা আমরা কখনো চিন্তাই করি না। তো ইন্টেনশনালি মানুষ এটা ব্যবহার করে, ইচ্ছা করে ব্যবহার করে, কোনো প্রয়োজন ছিল না। যে একটা মূলার ওজন 10 কেজি করার কোনো দরকার ছিল না, একটা মূলা তো 1 কেজি 1.5 কেজি হলেই তো চলে না। এটা এমন করে গ্রোথ প্রমোটার্স ইউজ করে যে একদম পুরো মূলাকে একদম 3 কেজি 4 কেজি বানায় ফেলে, তো লাউকে 10 কেজি বানায় ফেলছে, দরকার ছিল না। তো এই সমস্ত গ্রোথ প্রমোটার্স ব্যবহার করার ফলে এই গ্রোথ প্রমোটার্স এর ভিতরে সমস্যা হতে এই সমস্ত কম্পাউন্ড গুলো চলে আসে। আর যখন চলে আসে,
তখন সেই সমস্ত কোম্পানিগুলো অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। এনিওয়ে, তো বাইন্ডার্স এন্ড স্টেবিলাইজার সরাসরি মিক্সিং করে দিল কার্বক্সিমিথাইল সেলুলোজ, তাহলে অ্যালার্জেন্স, তারপর গামস, এগুলো তো ইচ্ছা করে ব্যবহার করে। গামস তো তোমার চিকেন ফ্রাইয়ের ভিতরে ফ্রাইড চিকেন, যেটা কেএফসি ফ্রাইড চিকেন, এর উপরে তো তুমি গাম মারা থাকে, তুমি দেখছো কিনা আমি জানি না ঠিক। তুমি যদি উপর থেকে বাইন্ডার্স গুলো খুলে ফেলো, উপর থেকে যে ইয়েগুলো দেয় আটার যে প্রলেপটা থাকে, এই প্রলেপটা তুলে নিচে দেখবে তুমি বাইন্ডার্স লাগানো আছে আর স্টেবিলাইজার সাথে লাগানো থাকে, গামের মতো একটা জিনিস, আঠার মতো একটা জিনিস। তো সাধারণত মানুষ এটা খায়, কারণ গাম তো তোমার কার্বোহাইড্রেট থেকেই তৈরি হয়, কিন্তু কথা হচ্ছে যে এটা আসলে অনেকটা শরীরের জন্য ভালো না। তো এই যে জিনিসটাকে প্যালাটেবল করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য, লুক্রেটিভ করার জন্য সাধারণত এটা ইন্টেনশনালি মানুষ ব্যবহার করে। তো এটা একটা হতে পারে। আর হলো টক্সিক ফ্যাক্টর অ্যারাইজিং ফ্রম দ্য প্রসেসিং, যখন এটা প্রসেস করা হয়, যখন একটা খাবার প্রসেস করে, যেমন ধরো যে চাল থেকে যখন আটা তৈরি করা হয়, বা চালের আটা থেকে যখন আমরা কোনো একটা ব্রেড বা কেকস তৈরি করে থাকি, গম থেকে যখন আটা তৈরি করা হয়, বা আটা থেকে যখন আমরা বিভিন্ন প্রকার বেকারি প্রোডাক্ট তৈরি করে থাকি, এই সব প্রসেসিং যখন হয়, তখন আপনার ভিতর থেকে কিন্তু কিছু পরিমাণে কম্পাউন্ড তৈরি হয়। যেমন এখানে বলতেছে যে অয়েল সিড থেকে যখন আমরা তেল তৈরি করি, তেল এক্সট্রাক্ট করা হয়, তখন তার সাইড রেসিডিউ হিসেবে কিন্তু এই যে কোম্পানি মিথাইলিন, কোলিন, ইথাইলিন ক্লোরাইড, অ্যাসিটোন, আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর সাথে কিন্তু তৈরি, বিকজ এই কোম্পানিগুলো তৈরি হয় যখন ফ্যাট এখান থেকে ভেঙে যায়। তো ফ্যাট ভেঙে যায় কখন? যখন ফ্যাটে প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি হয়। তুমি তো জানো যে যখন একটা মেশিনের ভিতরে যখন এই তেল অয়েল সিডটা দেওয়া হয়, তার এত ভীষণ এটাকে মানে পিষা হয়, এটাকে এত এক্সট্রাক্ট দিয়ে এত কঠিন ভাবে এটাকে পিষা হয় যে এর ভিতরে প্রচুর পরিমাণ তাপ তৈরি হয়। যার কারণে তুমি দেখোনি হয়তোবা যে তেলটা মেশিন থেকে বের হয়ে আসতেছে, তেল কিন্তু উত্তপ্ত থাকে। তো একটা তেলের যখন উত্তপ্ত অবস্থায় আসে, তখন অবশ্যই সেখানে তোমার পারক্সাইড, তারপর তোমার এই সমস্ত কম্পাউন্ড গুলো তৈরি হতে পারে। দিস আর টক্সিক, এগুলো হলো টক্সিক কম্পাউন্ড, এবং দিস আর অলসো অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর হিসেবে কাজ করে। লিপিড স্কোয়ার, এটা তো বুঝতেই পারতেছো, তোমরা এটা পড়ে এসেছো, যখন লিপিড অক্সিডেশন, আই মিন ডেনসিটি বলা হয়, সেই ডেনসিটির ফলেও কিন্তু এই সমস্ত প্রোডাক্ট গুলো তৈরি হতে পারে। সো দিস প্রোডাক্টস, এটা তোমার ইচ্ছা করে কেউ করেনি, ইন্টেনশনালি করেনি, কিন্তু কথা হচ্ছে যে প্রসেস করার সময় হয়ে গেছে, ফ্যাটকে রেখে দিছে, এক্সট্রাক্ট করার পরে ফ্যাটকে রেখে দিচ্ছে বাইরে, যেখানে স্টোর করা ছিল সেখানে স্টোর করেনি। সো এয়ারের অক্সিজেন যেটা আছে সেটি, বা ময়েশ্চার বা হিট বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ইত্যাদির ফলে লিপিড স্পয়েল হয়ে যেতে পারে, অক্সিডেশন হয়ে যেতে পারে, এবং অক্সিডেশন সেখান থেকে বিভিন্ন প্রকারের তোমার প্রোডাক্ট, যেগুলো এখানে নাম লেখা আছে, এই প্রোডাক্ট গুলো এখানেও তৈরি হতে পারে। যদি তৈরি হয় তাহলে সেগুলোও কিন্তু তোমার টক্সিক, এন্ড দিস আর অলসো ডিক্লার্ড অ্যাজ দি অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর। কন্টামিনেন্টস অফ বায়োলজিক্যাল অরিজিন, যেমন প্রোটোজোয়ান টক্সিন ফ্রম দি স্পয়েলড ফিশ। ফিশ যখন নষ্ট হতে থাকে, মাছ যখন নষ্ট হয়, তখন সেখানে যে প্রোটোজোয়ান যে টক্সিন গুলো আছে সেগুলো কিন্তু তৈরি হতে থাকে। দিস কন্টামিনেন্টস যদি কন্টামিনেশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এই স্পয়েলড ফিশের কন্টামিনেন্টস আর একটা ফিশ থাকলো, সেই ফিশেও কিন্তু এই ঘটনাটা ঘটে যেতে। অ্যালগাল টক্সিন ফ্রম দি শেল ফিশ, তারপর ফাঙ্গাল টক্সিন ফ্রম দি স্টোরেড ফুডস, ব্যাকটেরিয়াল টক্সিন ফ্রম দি কন্টামিনেটেড ফুড স্টক, অ্যান্ড প্যাথোজেন্স, ভায়াবল ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড ফাঙ্গাল, এগুলো তোমার হতে পারে কন্টামিনেন্টস। অর্থাৎ ঠিক মতো যদি আমি সেফটি মেজার ঠিক মতো যদি না নিই, সেক্ষেত্রে ঘটনা করতে পারে। একটা মাছ পচে যাওয়ার সাথে সাথে মাছটাকে মাছের লট থেকে সরানো উচিত, আদারওয়াইজ এই মাছ অন্য মাছকেও পচাই ফেলে বাই দিস প্রোটোজোয়ান টক্সিনের মাধ্যমে। ঠিক একইভাবে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য প্যাথোজেন, ভাইরাস যা আছে, এগুলো কিন্তু আমরা চোখে দেখি না। সো আমাদের নেচারে প্রচুর পরিমাণ আছে। সো আমি যদি সেফটি মেজারমেন্ট না নিই, তাহলে ইজিলি আমার কমোডিটির সাথে কিন্তু কন্টামিনেশন হয়ে যাবে, এবং খাবারের সাথেও হতে পারে। ইভেন খাবারের সাথে হতে, তাছাড়া একটা খাবারকে গরমের দিনে এক রাত কেন, 2-3 ঘন্টা বা 5-6 ঘন্টা বাইরে রাখলে সেই খাবারটা আস্তে আস্তে ডিটোরেট করতে গিয়ে নষ্ট হতে থাকে। কিভাবে হয়? আমি তো কিছু মিশাইনি এর সাথে। এটা হলো যে এই সমস্ত যে প্যাথোজেনিক বা এই সমস্ত যে সমস্ত মাইক্রোবিয়াল কন্টামিনেশন আছে, এই মাইক্রোবিয়াল কন্টামিনেশন হওয়ার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটে। এবং এই কন্টামিনেশন হইলেই সাধারণত তোমার এখান থেকে বিভিন্ন প্রকারের টক্সিন তৈরি হতো, যেমন প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি তৈরি হতে পারে। তারপরে এই টক্সিন গুলো তৈরি হতে পারে, এটা আফলাটক্সিন তৈরি হতে পারে, ইত্যাদি ইত্যাদি, প্রোটোজোয়ান টক্সিন তৈরি, অ্যালগাল টক্সিন তৈরি হতে পারে। এগুলো কিন্তু তৈরি হয় সাধারণত এই সমস্ত কন্টামিনেশন ফলে। আর একটা গ্রুপ আছে যেটাকে বলে সিনথেটিক কন্টামিনেন্টস, এটা সাধারণত তৈরি করা হয়, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যেমন পেস্টিসাইড। একটু একটা ফোন আসছে।
পেস্টিসাইড রেসিডু সাধারণত পেস্টিসাইড যখন ব্যবহার করা হয় তখন পেস্টিসাইড থেকে কিন্তু তোমার ক্লোরিনেটেড বিশেষ হাইড্রোকার্বন যেটা এটা তোমার রেসিডু হিসেবে কিন্তু মাটিতে থেকে যায়। আর অর্গানোফসফরাস পেস্টিসাইড যেটা তোমরা হয়তো এগ্রিকালচারাল কেমিস্ট্রিতে পড়বা, তো সেখানে তুমি দেখবা যে যে সমস্ত পেস্টিসাইড ব্যবহার করা হয় সমস্ত পেস্টিসাইড গুলো সাধারণত অনেক দিনই কিন্তু তোমার একটা রেসিডু আকারে কিন্তু থেকে যায়। তো যদি থেকে যায় পেস্টিসাইড রেসিডু যদি থেকে যায় সেগুলো কিন্তু তোমার অনেক প্রকারের টক্সিক কম্পাউন্ড। আমরা যেমন ধরো বিকালবেলা বেগুনের ক্ষেতে পেস্টিসাইড স্প্রে করছে, অথবা সকালবেলা বাজারে নিয়ে আসছে, তুমি এটা নিয়ে আসলে পেনিট্রেট করছে ঠিক ভিতরে অবশ্যই করছে, কিন্তু এর রেসিডুয়াল ইফেক্টটা কিন্তু তখন যায়নি। তো এই খাবারটা যখন তুমি তরকারির মাধ্যমে খাচ্ছ, পেস্টিসাইডের রেসিডু কিন্তু নষ্ট হচ্ছে না, আর নষ্ট হওয়ার কারণে এটি তোমার শরীরে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর হিসেবে কিন্তু থেকেই যাচ্ছে। অর্গানোক্লোরিন কম্পাউন্ড, যেটা অর্গানোফসফরাস পেস্টিসাইডের কথা আমি বললাম, পেট্রোলিয়াম হাইড্রোকার্বনস, তারপরে হেভি মেটালস এটসেট্রা, এই যে কম্পাউন্ড গুলো এগুলো কিন্তু সিনথেটিক, হেভি মেটালস এগুলো সবই ম্যাক্সিমাম তোমার পেস্টিসাইড, তোমার কেমিক্যাল ফার্টিলাইজার ইত্যাদি থেকে কিন্তু এগুলো আসে। এগুলো কিন্তু সেখান থেকে আসে যেগুলো মানুষের সিনথেটিক ভাবে তৈরি করা, আর্টিফিশিয়াল তৈরি করা। তো এই সমস্ত কম্পাউন্ড গুলো সাধারণত যে ব্যবহার করা হয় জমিতে বা ব্যবহার করা হয় ফসলে, এখান থেকে মানুষের শরীরে আসতে পারে। সো দিস আর দ্য 4 টাইপস অফ দিস অ্যান্টি-নিউট্রিশনাল ফ্যাক্টর। তো সাধারণত এটা শরীরে এভাবে তৈরি করা হয় এবং এটা শরীরে এভাবে আসে এবং মানুষের শরীরে নিউট্রিশনাল অ্যাভেলেবিলিটি সাধারণত হ্যাম্পার করে থাকে। তো এই হলো তোমার কি বলে ডায়েটারি ফাইবার এবং তোমার হলো অ্যান্টি-নিউট্রিশনাল ফ্যাক্টর। তো আমি একটা নতুন টপিক নিয়ে একটা আলাপ করতে চাচ্ছি, সেটা হলো ফুড অ্যান্ড নিউট্রিশন পলিসি। এটা যদিও থিওরিটিক্যাল বিষয়, তারপরেও একটু আমি বলে নিই। এটা তোমাদের টপিক্সের ভিতরে আছে। অনেক সময় তোমার ছোট প্রশ্ন দেওয়া হয়, ফুড অ্যান্ড নিউট্রিশন পলিসি দেওয়া থাকে অনেক সময়। তো এখানে কিছু পলিসির কথা লেখা আছে, মোটামুটি 8-10টা। তো তোমরা এই পলিসিগুলো পড়ে নিবে, আমি তোমাদেরকে এই শীটটা দিয়ে দেবো, সমস্যা নেই। তো তোমরা একটু দেখে নেবে। অনেক সময় পরীক্ষাতে এটা ছোট আকারে হয়তো 2-2.5 মার্কের একটা প্রশ্ন শর্ট নোট আকারে থাকে, রাইট দ্য ফুড অ্যান্ড নিউট্রিশন পলিসি। সো এখানে যে সমস্ত পলিসিগুলোর নাম লেখা আছে এই সমস্ত মোটামুটি 4, এখানে আছে 3টা, এখানে 3টা, আর এখানে আছে 4টা, এর মোটামুটি 10টা পলিসি। এই 10টা পলিসি এখানে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নিবে। তো তোমাদের সাথে আমার আলাপ এই পর্যন্তই। তবে আরেকটা জিনিস একটু বলে নিই, যেটি মোটামুটি শেষের কথা, সেটা হলো যে আরেকটা টপিক তোমাদের আছে, সেটা হলো ক্রপ ডাইভার্সিফিকেশন এন্ড হিউম্যান নিউট্রিশন। তো ক্রপ ডাইভার্সিফিকেশন বিষয়টা অ্যাগ্রোনমিতে যথেষ্ট পড়ানো হয়, তারপরেও এটি কিভাবে নিউট্রিশনের উপর প্রভাব বিস্তার করে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন, এটাও 2-2.5 মার্কের একটা প্রশ্ন থাকে। তো এটা তোমাদের জন্য একটা কি বলে অ্যাসাইনমেন্ট মনে করতে পারো, আবার এটা তোমার রিডিং অ্যাসাইনমেন্ট চিন্তা করতে পারো। তো আমি একটু বলে দিচ্ছি হিন্টস, যেভাবে তোমরা এটা একটু দেখে নেবা। আর যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের একটা মেটেরিয়ালস দিয়ে দেবো, ক্রপ ডাইভার্সিফিকেশন। আমি পিডিএফ আকারে অনলাইনে এটা পেয়েছি। তো সেটা পড়লে পরে তোমরা অবশ্যই সেখান থেকে কিছুটা হেল্প পাবে, আমি তোমাদেরকে সেটা দিয়েও দেবো। তো ক্রপ ডাইভার্সিফিকেশন হলো একটা জমিতে একটাই ফসল চাষ না করে বিভিন্ন প্রকারের ফসল চাষ করা, এটাকে বলে ক্রপ ডাইভার্সিফিকেশন। তো ক্রপ ডাইভার্সিফিকেশন যদি করা হয়, সেক্ষেত্রে আসলে বিভিন্ন প্রকারের সুবিধা হয়। একটা জমিতে একই প্রকারের ফসল চাষ না করে আমি বিভিন্ন প্রকারের ফসল চাষ করলাম, বিভিন্ন প্রকার। এখানে আমার ক্রপ ডাইভার্সিফিকেশনের একটা ইয়ে আছে, ওয়ার্ড ফাইল আছে, আমি তোমাদের সেটা একটু দেখাই। স্ক্রিন শেয়ার। আমি তোমাদেরকে এই শীটটা দিয়ে দেবো। এখান থেকে মোটামুটি নিউট্রিশনাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্রপ ডাইভার্সিফিকেশন স্ট্র্যাটেজি ফর ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি। তো আমি তোমাদের বলছিলাম ক্রপ ডাইভার্সিফিকেশন অ্যান্ড নিউট্রিশন। তো এখান থেকে মোটামুটি যতটুকু লিখতে পারো ততটুকু লিখলে তুমি নিজের এই জিনিসটা পড়লেই বুঝবা যে তোমার কতটুকু, 6 পৃষ্ঠার একটা নোট এটা। তো কতটুকু তোমার পড়লে তোমার মোটামুটি ইয়া হবে, সেটা তুমি এখান থেকে একটু ছোট করে একটা নোট করে নিবা। আর নোটটা করার পরে নোট আমাকে এক কপি দিবা, ঠিক আছে? হ্যাঁ, নোটটা করার পরে আমাকে এক কপি এটা কিন্তু দিবা। কেমন করলে আমি একটু দেখবো আর কি। তো এখান থেকে ক্রপ ডাইভার্সিফিকেশন কি জিনিস সেটি
অনলাইনে সার্চ দিলেও দেখতে পাবো। তারপর একটু হিন্টস দিই, সেটা হলো যে একটা জমিতে একটি ফসল চাষ না করা, সেখানে অনেকগুলো ফসল চাষ করে, অ্যালি ক্রপিংস যেটা বলা হয়। তো যদি করা হয়, মনে করো ধান খেতে তুমি ধানের পাশাপাশি এখানে মসুর ডাল চাষ করেছো, অনেক সময় এটা করা হয়, অনেক সময় এটা করা যায়। আবার তাদের সবজি খেতে তোমার দেখা যায় যে সবজি একদিকে লাল শাক লাগানো হয়েছে, ঠিক আরেক পাশে অ্যালি ক্রপিং এ গম চাষ করা হয়েছে। এটা হয় শীতকালে, এই সমস্ত গমের চাষ হয়। আর এই সময় পালং শাক, পুঁই শাক থেকে শুরু করে টমেটো, ব্রিঞ্জাল ইত্যাদি ভেজিটেবলসও চাষ করা হয়। তো একদিকে তুমি যখন কার্বোহাইড্রেট পাচ্ছ, অন্যদিকে কিন্তু ভিটামিনস মিনারেলস পাচ্ছ, আর এটার সাথে তুমি যদি পালস চাষ করো, সেক্ষেত্রে তুমি সেখান থেকে প্রোটিনও পেয়ে যাবো। তাহলে এটা ব্যালেন্স ডায়েট হয়ে গেল, কার্বোহাইড্রেট প্রোটিন তুমি পেয়ে গেলে, কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিনস মিনারেলস তুমি পেয়ে গেলে। তো এই জন্য আসলে এই ক্রপ ডাইভার্সিফিকেশন এটাকে বলা হয়। আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন রেসপেক্ট টু দি হিউম্যান নিউট্রিশন। এটা কিভাবে হয় সেটা এই শীটটা আছে, আমি তোমাদেরকে একটা ইয়েতে দিয়ে দেবো। যদি তোমরা আমাকে মেসেজ বক্সে একটা আইডি নাম্বার দাও, মানে যে কোনো একটা ইয়ে দাও, মানে মেল অ্যাড্রেস দাও, তাহলে আমি সেই মেল অ্যাড্রেসে ইয়েগুলো তোমাদেরকে দিয়ে দেবো। একটা মেসেজ বক্সে এখনই একটা মেল অ্যাড্রেস টাইপ করো, যেটাকে আমি কপি করে তোমাদেরকে এই কম্পাউন্ড গুলো দিয়ে দিতে পারি।